বিশ্বব্যাপী এই মহামারীর মুহূর্তে গৃহবন্দী দশায় প্রযুক্তির সাহায্য নিয়ে আমরা আমাদের সিলেবাস ক্রমশ এগিয়ে নিয়ে চলেছি। আশা করব আমার সকল ছাত্রছাত্রী সুস্থ আছে এই পরিস্থিতিতে। তা আমাদের আজকের পাঠ্য বিষয় বিএনজিএ সিসি 2 এর 4 মডিউল 2 কথা সাহিত্যের অন্তর্গত সতীনাথ ভাদুড়ী রচিত চরণ দাস এমএলএ। এ প্রসঙ্গে প্রথমেই আমি জানিয়ে রাখি, এই সম্পর্কিত কিছু তথ্য, কিছু নোটস কলেজ পোর্টালে আমার আপলোড করা আছে, তোমরা সেখান থেকে কিছু পেতে পারো। এছাড়া যেহেতু শ্রেণীকক্ষের মতো টেক্সট ধরে ধরে পুরো ব্যাপারটাকে পড়ানো এখানে সম্ভব নয়, তবু আমি চেষ্টা করব একটা সামগ্রিক আলোচনা করে একটা গল্প সম্পর্কে ধারণা তোমাদের মধ্যে যাতে তৈরি করা যায়। আমি ধরে নেব যে চরণদাস এমএলএ গল্পটি ইতিমধ্যে তোমরা পড়ে ফেলেছ। সেইটা ধরে নিয়েই আমি আমার পড়ানো শুরু করব। যাই হোক, ঊনবিংশ শতাব্দী থেকে শুরু করে বিংশ শতাব্দীর প্রায় দ্বিতীয় দশক পর্যন্ত বাংলার নবজাগরণের কাল। এরই মধ্যে ঊনবিংশ শতাব্দীর শেষার্ধের দিক থেকে বাংলা সাহিত্যে ছোট গল্প রচনা শুরু হয় এবং বিংশ শতাব্দীর প্রথম থেকে তা যেমন প্রাচুর্য দেখা দিতে থাকে, তা সত্যিই এই সাহিত্য ধারার পক্ষে খুবই একটা আশাপ্রদ ব্যাপার। বহু ছোট গল্প রচিত হয়েছে, যদিও সব ছোট গল্পের আমরা স্থায়িত্বের আশা করিও না। কত সস্তা সেন্টিমেন্ট, কত দুর্বল বিকৃত কল্পনা, কত নগণ্য বিষয় ছোট গল্পের অবলম্বন হয়েছে, তার পরিমাপও করা যায় না হয়তো। মোটামুটিভাবে যে বিভিন্ন ধরনের আমরা ছোট গল্প পেয়েছি, তার মধ্যে যেমন আছে সমাজের নানা সমস্যামূলক ছোট গল্প, ব্যক্তি জীবনের নানা সমস্যা বা ঘটনামূলক ছোট গল্প, রোমান্টিক ছোট গল্প, ব্যঙ্গাত্মক, রাজনীতিক বা সাংকেতিক ইত্যাদি বিভিন্ন প্রকারের গল্প আমরা পেয়েছি। তা এই সামাজিক ও রাজনৈতিক পটভূমিকায় যারা গল্প রচনার কৃতিত্ব অর্জন করেছেন, তাদের মধ্যে কিন্তু একটি নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি হলেন এই সতীনাথ ভাদুড়ী। আশা করি সতীনাথ ভাদুড়ীর সঙ্গে তোমরা ইতিপূর্বে পরিচিত হয়েছ। তোমাদের একাদশ শ্রেণীতে একটি গল্প ছিল ডাকাতের মা, তোমরা পড়ে এসেছ এবং কবি সম্পর্কে অল্প বিস্তর হয়তো জেনেওছ তোমরা। তবু বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর বাংলা উপন্যাস সাহিত্যে সতীনাথ ভাদুড়ী কিন্তু ছিলেন একজন শক্তিমান ঔপন্যাসিক। তার উপন্যাস, গল্পগ্রন্থ, অন্যান্য রচনা সংকলন সব মিলিয়ে সংখ্যাটা হলো 14। স্বাধীনতা প্রাপ্তির মুহূর্তে যখন আমাদের বাংলা সাহিত্যে শরৎচন্দ্রের রোমান্টিকতার অবসান ঘটছে, কল্লোলীয় আবেগ, বোহেমিয়ান ভাবালুতা ও স্বভাবের বিলুপ্তি ঘটছে, এমনকি বিভূতিভূষণের প্রকৃতি মুগ্ধতার চিত্রেও ভাঁটার টান, তখন এই পরিবর্তিত পরিস্থিতিতে যে সমস্ত কথা সাহিত্যিক বাংলা সাহিত্যে এসেছিলেন, তাদের মধ্যে কিন্তু অন্যতম ছিলেন এই সতীনাথ ভাদুড়ী। 50-এর মন্বন্তর, দাঙ্গা, দেশ বিভাগ, উদ্বাস্তু স্রোত, এই সমস্ত ঘটনা সতীনাথ ভাদুড়ীকে গভীরভাবে উদ্বোধিত করেছিল, যা রূপ পেয়েছে তাঁর কথা সাহিত্যে। তাঁর জাগরি, ঢোড়াই চরিত মানুষ, হয়তো নামগুলোর সঙ্গে তোমরা পরিচিত,
যেমন বাঙালি পাঠককে বিস্মিত করেছিল, তেমনি ছোট গল্প গণনায়কও কম বিস্মিত করেনি। দেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়ে তিনি কিন্তু একাধিকবার কারাবরণ পর্যন্ত করেছিলেন। অথচ মুক্ত স্বদেশে এই নিগ্রহ সহ্য করবার পুরস্কার হিসাবে প্রশাসনিক ক্ষমতা দখলের বা ক্ষমতা ভোগের সুযোগ যখন সতীনাথের সামনে এলো, তখন তিনি কিন্তু নিস্পৃহ চিত্তে নিজেকে সরিয়ে নিলেন। এখানেই তার স্বাতন্ত্র্য বলা যেতে পারে। 1947 সাল দেশভাগ ও দ্বিখণ্ডিত স্বাধীনতার কাল আমরা জানি। ওই 1947-এর শেষে সতীনাথ ভাদুড়ী কংগ্রেস রাজনীতি থেকে বিদায় নিয়ে সরে এসেছেন। নিঃসঙ্গ সতীনাথ তখন আত্মরক্ষায় মগ্ন। এবার তিনি নিজেকে প্রকাশ করলেন নতুনভাবে, কালীর অক্ষরে। মহাকালের দরবারে পৌঁছে দিলেন তার বিচিত্র অভিজ্ঞতাকে। সত্য সন্ধানী সতীনাথের পরিশীলিত মন ও মননের নানা পরিচয় আমরা পেয়েছি তার উপন্যাসগুলিতে, তার ছোট গল্পগুলিতে। তেমনই একটি উল্লেখযোগ্য গল্প আমাদের আজকের আলোচ্য চরণদাস এমএলএ। নীতির রাজা হল রাজনীতি, কিন্তু সেই রাজনীতি পরিচালকদের অন্ধ স্বার্থপরতায় তা যে ভিখারি নীতিতে রূপান্তরিত হয়েছে, তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত কিন্তু আমাদের আলোচ্য এই গল্পটি। গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল 1368 দেশ পত্রিকার শারদিয়া সংখ্যায়। গল্পের কেন্দ্রীয় চরিত্র চরণদাস সাধারণ ঘরের ছেলে হিসাবে যখন ছিলেন, তখন তিনি শ্রীচরণ দাস নামে পরিচিত ছিলেন। নির্বাচনে জয়ী হওয়ার পর তার নাম সরকারি খাতায় লেখা হতো চরণদাস এমএলএ। আর এখন তিনি মাইলেজি বা ইয়ে মিয়ে লিয়ে সাহেব বনে গেছেন। তা এই পদে অভিষিক্ত হওয়ার প্রাক পর্বে এবং পরবর্তী পর্বে চরণদাসের জীবনের যে আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে এবং তা যে রাজনীতির আনুকূল্যে, সেটারই সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন লেখক সতীনাথ ভাদুড়ী। এবং এই বর্ণনার গুণে তা হয়ে উঠেছে আমাদের চোখে দেখা এক বাস্তব চরিত্র। এবং ঠিক তখনকার মতো সাম্প্রতিককালের রাজনীতি ও রাজনীতিবিদদেরও বেশ কিছু মিল আমরা খুঁজে পাই এই গল্পে। লেখকের এই ইয়ে মিয়ে লিয়ে সাহেব বা মাইলেজি নাম উচ্চারণেও আমরা শানিত স্যাটায়ার স্পষ্ট হতে দেখি। নাম থেকে শুরু করে এমএলএ সাহেবের আচার আচরণ সর্বত্রই একটা বিদ্রূপের ঝাঁঝ। এদিক থেকে বলা যায় এই গল্পে সতীনাথ ভাদুড়ী পরশুরামের কিন্তু যথার্থ উত্তরসূরি। তার তীক্ষ্ণ বুদ্ধি, বাক চাতুর্যে তিনি পরশুরামকে ছুঁয়ে গেছেন। চরণদাস অর্থাৎ চরণের দাস। কিন্তু কার চরণের দাস তিনি? বলা বাহুল্য তিনি দলতন্ত্রের দাস। আর এই দলতন্ত্রেরই পোশাকি নাম হচ্ছে হাই কমান্ড। তারই আদেশে অনিচ্ছা সত্ত্বেও মাইলেজিকে 5 বছরে একবার হলেও আসতে হয় নিজের নির্বাচন এলাকায়। অথচ এখানেই তিনি ছিলেন এক সময় মা বাবার দেওয়া নামের অধিকারী চরণদাস। এক সময় লোকে ভালোবেসে চরণদাস জি বলেও ডাকত তাকে। কিন্তু এখন অনেক কিছুরই পরিবর্তন ঘটেছে। নামের আগে স্ত্রী এবং নামের পরে ভোট যুদ্ধ জয়ের খেতাব অর্থাৎ এমএলএ সংযুক্ত হওয়ার পর সেই ক্ষমতার বলে তিনি কাউকে পারমিট পাইয়ে দেন, কেউ তার কাছে চাকরির উমেদার হয়ে দাঁড়িয়েছে।
আবার ভোট আসন্ন হওয়ায় পুরনো কথা ভুলে এখন তিনি নিজেই ভোটের উমেদার। তিনি এখন ভোটারির চরণের দাস। তা 12 বছর নিজের এলাকা ছেড়ে রাজধানী শহরে থাকায় এমএলএ সাহেবের অনেক অভ্যাস বদলে গেছে। ছেলে মেয়ে স্ত্রী কেউই আর রাজধানীর আরাম আধুনিকতা ছেড়ে গ্রামের এলাকায় স্বাভাবিকভাবে আসতে রাজি নয়। শহুরে জীবনে তারা অভ্যস্ত। শহরের সুখ বিলাস ছেড়ে গ্রামের ওই শিয়ালের ডাক শুনতে কেনই বা আসতে যাবে তারা? তাই চরণ দাসেরও আর আসা হয় না নিজের গ্রামে, নিজের নির্বাচন এলাকায়। বহুদিন পরে হঠাৎ এক সকালে সুটকেস নিয়ে এসে দাঁড়ালেন এলাকায় পার্টির অফিসে। তিনি কিন্তু লালবাতি জ্বালিয়ে সাইরেন বাজিয়ে সার্কিট হাউস বা ডাক বাংলোয় এসে হাজির হননি। তার একটাই কারণ, ভোট আসন্ন, ভোট এসে গেছে। সতীনাথ ভাদুড়ী অত্যন্ত ব্যঙ্গের সঙ্গে বিষয়টাকে বর্ণনা করেছেন। আসল ভগবান হচ্ছেন ভোটার, নারায়ণের চেয়েও বড় নরনারায়ণ। ভোটারদের সঙ্গে যার সম্পর্ক কম তাকে নাকি আসছেবার এমএলএ করা হবে না। সুতরাং অগত্যা এমএলএ সাহেবকে রাজধানীর আরাম বিলাস, পরিবারের পরিজনের সুখ ছেড়ে ছুটে আসতে হয়েছে তার এলাকায় ভোটারিদের কাছে। কারণ একটাই, আগামী 5 বছরের সুখের নিশ্চয়তা করে দেবে তো সেই ব্যালট বাক্স। সুতরাং জনসংযোগ না বাড়ালে ভোটার ভগবান সাড়া দেবেন কেন? তাই জনতার সারণিতে দাঁড়াতে এসে নিজেই নিজের জিনিস বহন করেছেন, খালি পায়ে হেঁটে হেঁটে পরিক্রমা সারছেন, অনভ্যাসের মেঠো পথ হাঁটতে গিয়ে হোঁচটো খাচ্ছেন, খেলেও গণসংযোগে তিনি কিন্তু খামতি দিচ্ছেন না। তার উদ্দেশ্য একটাই, এলাকার মানুষ দেখুক, জানুক চরণদাস কত অমায়িক, কত নিরহংকারী, এবং তিনি যে আগের চরণদাসটি রয়েছেন সেটা তো তাকে প্রমাণ করতেই হবে। পুরনো দিনের ভালোবাসার চরণদাসকে জনতা খুঁজে পাবে, এই উদ্দেশ্যে গাড়ি ছেড়ে ধুলোয় পথে নেমেছেন সবার মাঝে। এ প্রসঙ্গে তিনি যে অভিনয়ের আশ্রয় নিয়েছেন তাও আমরা দেখতে পাই তখন, যখন দেখি ছোটদের দেখলে কোলে তুলে লজেন্স খেতে দিচ্ছেন, পকেট ভর্তি টফি লজেন্স নিয়ে ঘুরছেন, তাদের গাল টিপে আদর করছেন, অসুস্থ কাউকে পেলে পণ্য কিনে দিয়ে তার বাড়ির দরজায় গিয়ে দাঁড়াচ্ছেন, কল্পতরুর ভূমিকা নিচ্ছেন। এভাবেই এমএলএ চরণ দাস এখন ভোট প্রার্থী চরণ দাস হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতে চাইছেন। কিন্তু বাস্তবে দেখলেন পরিস্থিতি সুবিধের নয়। মনে হলো দলীয় কর্মী লখনলালজি আর বচকন মাহাতো আগে থেকেই কলকাঠি নেড়ে রেখেছে, নাহলে জনগণ তার দিক থেকে মুখ ফিরিয়ে থাকবেই বা কেন? এত ছলনার আশ্রয় নিয়েও নিজের এলাকায় এসে হতাশ চরণ দাস। ভেবেছিলেন আগের পুঁজি ভাঙিয়ে এবারই হয়তো জিতে যাবেন, কিন্তু বাস্তবে দেখলেন ছেলে বুড়ো কেউই তাকে এমএলএ বলে আলাদা কোনো কদরই করছে না, আমলও দিচ্ছে না। বাস্তব পরিস্থিতি ও মেকি রাজনৈতিক নেতা চরিত্রকে কটাক্ষ করে সতীনাথ ভাদুড়ী এক মরণাস্ত্র নিক্ষেপ করছেন তার উক্তির মাধ্যমে। কারো কি কিছু চাইবার নেই? ছেলের চাকরি, বাস চালাবার অনুমতিপত্র, রাস্তায় মাটি ফেলবার ঠিকা, সরকারি লোন, সিমেন্ট, বন্দুকের লাইসেন্স, মেয়ের বৃত্তি, ইলেকশনের বছর নির্বাচন প্রার্থীর কাছ থেকে কি কিছুই চাইবার নেই? হতাশ এমএলএকে লখনলাল সান্ত্বনা দিচ্ছেন, ঘাবড়াবার কোনো দরকার নেই, সবকিছু ঠিক হয়ে যাবে, শুধু ওয়ার্কারদের ওপর বিশ্বাস রাখতে হবে। আর আরেকটা কথা, আসরে নেমে পয়সা খরচ করতে কার্পণ্য করবেন না, তাহলে আসছে বছর ভূতপূর্ব এমএলএ হয়েই থেকে যেতে হবে তাকে। এমন নিষ্পৃহ ভঙ্গিতে শানিত স্যাটায়ারের সাহসী চপেটাঘাত
সতীনাথের মতো আর কজনই বা করতে পারেন। এখানেই লেখকের সূক্ষ্ম মননশীল অভিজ্ঞতার পরিচয় পাই আমরা। আবার গল্পের মধ্যে ফিরে যাই যে বাধ্য হয়েই এমএলএ হওয়ার জন্য চরণদাসকে সঙ্গীদের জল খাবারের এলাহি ব্যবস্থা করতে হয়। তার কারণ একটাই, এখন পয়সা ছড়ালে আগামী 5 বছর নিশ্চিন্তে থাকা যাবে। ছোলা ভাজা মটর ভাজা সহযোগে আলোচনা শুরু হয় কিভাবে ভোট বৈতরণী পার হওয়া যাবে। ভোটাররা এত নিষ্পৃহ কেন তারও কারণ খুঁজতে থাকেন। ইতিমধ্যেই ভোটারদের মন জয় করে নিয়েছেন ধর্মগুরু সহস্রানন্দজি। ধর্মগুরু এসে রাজনৈতিক নেতা স্থান দখল করতে বসেছেন। সহস্রানন্দজির জন্য তার নিজের ভোটাররা প্রাণ পর্যন্ত দিতে পারে জেনে চরণদাস মনে মনে ভীত এবং বিচলিত, কিন্তু মুখে তার কোনো কথা নেই। তিনি পরিস্থিতি বুঝে সাবধানে পা ফেলতে চাইছেন। তার কারণ, ধৈর্য হারালে চলবে না। এমএলএ হওয়ার বাসনা তাহলে সবকিছুই নস্যাৎ হয়ে যাবে। সুতরাং এখানে ভোটারদের কাছে পৌঁছতে হলে তাকেও যেতে হবে সহস্রানন্দজি মহারাজের কাছে। তার মন জয় করে তবেই জনসাধারণের মনের নাগাল পাওয়া সম্ভব। ভোট নীতির সঙ্গে মিশিয়ে দিতে হবে ধর্মগুরুর জাদুকাঠি। চরণদাস মনে করেছিলেন এখানে লোকে তাকে চিরকাল ভালোবাসত, আগেকার জীবনে সেটাই ছিল তার পুঁজি। কিন্তু বাস্তবে দেখলেন ব্যবধান। নিজের দীর্ঘ অনুপস্থিতির সুযোগে জনগণ দূরে সরে গেছে। আমরাও হয়তো ভাবতে শুরু করি গল্প পড়তে পড়তে সত্যি বুঝি জনজাগরণ ঘটেছে, এবং তার ফলস্বরূপ সামনের বার নির্বাচনে এমএলএর গদি হয়তো টলমল। একটা পরিবর্তন নিশ্চিত অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। কিন্তু ঠিক তখনই পাঠকের সুনিশ্চিত আশাপ্রদ ভাবনাকে একেবারে নস্যাৎ করে দিয়ে লেখক জানালেন, এদেশে সুবিধাবাদী রাজনৈতিক নেতা দলীয় হাইকমান্ড একা নয়, মেকি গুরুবাদও ভাবের ঘরে চুরি করতে শেখাচ্ছেন। ভোট রাজনীতির সঙ্গে অনায়াসে মিশে যাচ্ছে তথাকথিত ধর্মগুরুর অলৌকিক ক্ষমতা। চরণদাস এমএলএ ও তাঁর দলবল আপাত পরাস্ত হয়ে দ্বারস্থ হচ্ছেন সেই সহস্রানন্দ স্বামী জগৎ গুরুদেবের কাছে। তাদের চরণের দাস হয়ে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টায় তারা বাপমায়ের দেওয়া নামটাকেও সার্থক করে তুলছেন। গুরুদেব এসে কত সহজে ধর্মের বটিকা খাইয়ে জনগণকে চরণদাসের অনুকূলে নিয়ে আসছেন। স্বামীজি ভগবান তার ভেলকিতে ভোটারি ভারতবাসী চিরকাল ধর্মান্ধ মহাচ্ছন্ন হয়ে থাকুক, এটাই তো চায় চরণদাস এবং চরণদাসের মতো দলবলেরা, লোকজনেরা। এমএলএর গদি বছরের পর বছর কায়েম করতে ভোটপ্রার্থী চরণদাস সহস্রানন্দ স্বামী মহারাজের শ্রীচরণে মাথা করতেও দ্বিধা করেন না। গল্পে দেখা যায় পার্টি অফিসে বসে দলের লোকের সঙ্গে পরামর্শ করে দলদাস দলসেবক চরণদাস সিদ্ধান্ত নিচ্ছেন স্বামী সহস্রানন্দকে লক্ষ্য করি এগোতে হবে সতর্কতার সঙ্গে। ভোটে চরণদাসকে হতে হবে গুরু চরণদাস। যেমনটি ভাবা তেমনটি কাজ। সকলে নতুন উদ্যমে নড়ে চড়ে বসলেন। ভোট যুদ্ধের নয়া কৌশল কার্যকরী করার তৎপরতাও শুরু হয়ে গেল। শুধু মাঝখানে সকালবেলায় প্রস্তুতি আয়োজনে কিছুটা বাধা সৃষ্টি করল সরকারি আমলা মৌলভী সাহেব। তার কারণটা কি? সেন্সাস রিপোর্ট তৈরি করতে গিয়ে তিনি বুঝে উঠতে পারছেন না চরণদাসকে কোথায় গোনা হবে, রাজধানীতে নাকি তার নির্বাচনের এলাকায়। তাই তিনি চরণদাসকে সামনে পেয়ে সহজ প্রশ্ন করেন, হুজুরের নাম কি এখান থেকেই লেখা হবে? সত্যিই তো বড় কঠিন প্রশ্ন। এই প্রশ্নের ঝাঁঝটা অনুমান করেই চরণদাস হয়ে উঠলেন সেন্টিমেন্টাল। এতক্ষণ ধরে দলীয় কর্মীরা তো এই কথাটিই বলতে চাইছে বাঁকা ইঙ্গিতে। জনগণ কেন দূরে সরে গিয়েছে তার কাছ থেকে সেটাই যেন মৌলভী সাহেবের প্রশ্নেই ধরা পড়ে গেল। চরণদাসেরও ধৈর্যের বাঁধ ভাঙল। দলীয় কর্মীদের খোঁচা সহ্য করবেন কেন তিনি? ক্ষমতার দম্ভে তিনি জেগে উঠে মৌলভীকে শাসিয়ে উঠলেন। আগামী বারে ভোটে জিতে দামি পদ পেয়ে কলমের এক খোঁচায় তার চাকরি খেয়ে নেবেন,
এমন অহংকারী ফুটে উঠল তার মুখে চোখে শরীরের ভাষায়। এখানেও কিন্তু সতীনাথ ভাদুড়ী টান টান বিদ্রুপের বাতাবরণ বজায় রাখলেন এবং সেই চরণ দাসের চরিত্রকে আবার একবার টেনে বের করে আনলেন। গল্পের ক্লাইম্যাক্সে পৌঁছানো গেল। সকালে যে মৌলভী সাহেবকে সরকারি কর্মচারী রূপে তাচ্ছিল্য করেছিল চরণ দাস, বিকালবেলায় গেল সুর পাল্টে। তারই কাছে হাজির হলেন চরণ দাস। সকালের অহংকার তখন ধুয়ে মুছে সাফ, কারণ বিকেলবেলা দলীয় কর্মীদের পরামর্শে ভেট ফলমূল নিয়ে স্বামী সহস্রানন্দের আশ্রমে গিয়ে বিপাকে পড়লেন। দেখতে পেলেন রুদ্ধদ্বার স্বামীজি, বন্ধ দরজার ওপারে ভক্তারণ্যের মধ্যে গুঞ্জন, তাদের চোখে মুখে হতাশার ভাব, কারণ লোক গণনাকারী মৌলভী স্বামীজিকেও জনগণের একজন রূপে গুণে নিয়েছেন। আশ্রমের সকলের সঙ্গে স্বামী মহারাজকে এক করে ফেলায় ভক্তগণ খুবই হতাশ, কারণ আদমশুমারির কাজ তো মানুষকে গণনা করা। স্বামী সহস্রানন্দ তো মানুষই নন, ভক্তের কাছে তো তিনি ভগবান। এত বড় অন্যায়ের প্রতিকার করার সুযোগ তো ধুরন্ধর নির্বাচন প্রার্থী চরণ দাস এবং তার দলীয় কর্মীরা হাতছাড়া করতেই পারে না। তারাই চরণ দাসকে পাঠায় মৌলভী সাহেবের কাছে অন্যায়ের মীমাংসার জন্য। সেন্সাস ফাইল থেকে স্বামীজির নাম কাটতে হবে। ভোটারিদের এই আন্তরিক আবেদনকে আদেশ মনে করাই ভোটারিদের আজ্ঞাবহ দাসরূপে চরণ দাস সেই বিকেলবেলায় ছুটে গেলেন মৌলভী সাহেবের বাড়ি। অর্থাৎ কত সহজেই ভোল পাল্টে ফেলতে পারেন এই চরণ দাসের মতো গদি লোভীর দল। মসনদ দখলের জন্য সকলের রাগ ক্ষোভ ভুলে গিয়ে ক্ষমতার অহংকার বিসর্জন দিয়ে তিনি হয়ে যান মৌলবীর চরণ দাস। আসলে চরণ দাস জানেন সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে হলে একা স্বামীজির উপর নির্ভর করলে চলবে না, সরকারি পদস্থ কর্মচারীকেও হাতে রাখতে হবে। তাই বুদ্ধিমান চরণ দাস সকালের ভুলটা শুধরে নিতে উদ্যোগী হলেন বিকালবেলাতেই। নিজে ছুটে গিয়ে মৌলবীর পা জড়িয়ে ধরলেন। এখন তিনি সত্যিই চরণ দাস, বা মৌলবীর শ্রীচরণ সেবক হয়ে জনগণকে দেয় প্রতিশ্রুতি তিনি রক্ষা করবেনই। জনগণনার রিপোর্ট সংশোধন করার অনুরোধ জানালেন মৌলবীকে। ভগবানকে মানুষের তালিকা থেকে মুক্তি দিয়ে জনমনের আবেগকে মর্যাদা দিলেন। স্বামীজির ভগবানের আসনটি বহাল রাখতেই তৎপর হলেন তিনি। নিজের নির্বাচনের জন্য এমএলএ সাহেবের এই যে বারবার মুখোশ বদল, তাতে কিন্তু আমরা আধুনিক সামাজিক রাজনৈতিক সংকটের একটা বাস্তব চিত্রই পরিস্ফুট হতে দেখি। রাজনীতি, দেশ শাসনের নামে দলতন্ত্র, ভোট সর্বস্ব রাজনীতির ভয়ঙ্কর ছোড়াটা সতীনাথের শানিত কলমে ফালা ফালা হয়ে গেছে। এখানে জনগণকে ধোঁকা দিয়ে কায়েমি স্বার্থ ভোগ করার যে কি চমৎকার ষড়যন্ত্র হচ্ছে এই ভোট বাক্স। গুরু ভজনার দেশে এই কারণেই মাইলেজি চরণ দাস সুযোগ পেলেই গুরু চরণ দাস হয়ে উঠতেও কিন্তু দ্বিধাবোধ করেন না। মানুষের এই অন্ধভক্তি, এই বিশ্বাসের দুর্বল জায়গায় আঘাত করেই তো প্রতিপত্তিশীল মাইলেজি হওয়া যায়। এই কারণেই ভেগধারী ভগবান ধর্মগুরু আর তথাকথিত রাজনৈতিক নেতাগুরু কত সহজেই না হাত মেলায়। এরা দুজনেই জনহিতায় ব্রতটা ভুলে যান। এইভাবেই গল্পের নানা দৃষ্টিকোণ থেকে গল্পকার সতীনাথ ভাদুড়ী ধরিয়ে দিচ্ছেন বহুকৌণিক ভারতীয় সমাজটিকে। লেখক নিজেও হয়তো অনুভব করেছেন এ তাঁর আকাঙ্ক্ষিত স্বদেশ নয়, তাই তাঁর আপাত নিরাসক্তির মধ্যেও কখনো ক্রোধ, কখনো বেদনা বাহিত নৈরাশ্য আমাদেরকে আচ্ছন্ন করে।